কি রে ছোট লোকের বাচ্চা, এখন কথা বলতেছস না কেন? কথা বল। বাবা, এই ফকিন্নির বাচ্চাদের এত বড় সাহস, এরা আমাদের খেতে কাজ করে পেটের ভাত জুটায়, অথচ আমাদের পিঠ পিছে যে আমাদের বিরুদ্ধে কথা বলে। ম্যাম সাহেব, আমগো কি দোষ? আমরা রোজে কাজ করি, কামলা কাটি, আমগো মায়না একটু কম। আমরা সবাই করছি যে চেয়ারম্যান সাহেবের কাছে বইলা মায়নাটা একটু বাড়ায় নেব, এটা কি আমগো দোষ হয়ে গেল? চুপ কর ছোট লোকের বাচ্চারা, আর একটা কথা বলবি না। মামুনি, এদেরকে মারো, ইচ্ছা মতো মারো, মারতে মারতে ওদের চামড়া তুলে নাও। মারেন মেম সাহেব, এই কামলার বাচ্চা করে মারতে মারতে মাইরা ফেলান। আব্বা, কি ব্যাপার আব্বা? তোমার এই অবস্থা কে? কি হয়েছে তোমার? তোমার এমনি বাইন্দা থইছে কেন? কি করছো তুমি? বাপ, তুই এইখানে আসছস কেন? আর তুই কখন আসছস? আমি তো ঢাকা থেকে একটু আগে মাত্র বাড়িতে এলাম। আম্মাই করো তুমি বাড়িতে না, তুমি কাজ করতে চেয়ারম্যান গো বাড়িতে আইছো, কিন্তু তোমার এমনি বাইন্দা থইছে কেন? তুমি কি করছো আব্বা? আর একটা মানুষ যে অপরাধী করুক না কেন, তারই কিরকম পশুর মতো বাইন্দা থুয়ে দেয়? চেয়ারম্যান সাহেব, আপনি আমার আব্বারে বাঁধছেন কেন? আপনি দড়ি খুলেন, এই মুহূর্তে দড়ি খুলেন আপনি। তোর পোলায় তো অনেক কথা বলা শিখা গেছে, একজন চেয়ারম্যানের সামনে কেমনে দাঁড়ায় কথা কইতে হয় এই শিক্ষা কি দেশ নাই? আমার আব্বাই আমার যথেষ্ট শিক্ষা দিছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করে আপনার মতো একটা 5 পাস চেয়ারম্যানের কাছ থেকে আমার শিখতে হইব কেমনে কথা কইতে হয়। আপনি ভালো ভালো আমার আব্বার বাঁধন খুলে দেন, আপনি দড়ি খুলেন। আমি, তুই চুপ কর বাপ, তুই চুপ কর। চেয়ারম্যানের সাথে এইরকমের কথা কইস না, আল্লাহর দয়। আমার সাথে তুই বাড়িতে চল। চেয়ারম্যান সাহেব, ও ছোট মানুষ, ওর মাফ কইরা দেন। ঠিক আছে, ওরা আমি পরে মাফ করতেছি, কিন্তু তুই যে এতগুলা দিন আমার সাথে বেমানি করছস, এটার কি বক? এতগুলা বছর তুই বলে গেছস আমার এই জায়গায় কাজ করে তোর সংসার চলতে কষ্ট হয়, যার কারণে তোর ছেলেরা ঢাকা পাঠাইছস কাজ করার লেগা। আজকে আমি কি শুনলাম, তোর পোলায় শহরে গিয়ে পড়াশোনা করে, মানে তোর পোলারে শিক্ষিত বানাইছস। আরে বাবা, তুমি এই চাকরের চালাকি ধরতে পারো নাই? এ চাইছে তার পোলাকে ঢাকায় নিয়ে যে বড় ভার্সিটিতে পড়ায় শিক্ষিত করে তোমার বিরুদ্ধে দাঁড় করাবে। এত বড় সাহস ছোট লোকের বাচ্চাদের। তুমি শুধু খালি আমাকে একবার অনুমতি দাও বাবা, দেখো আমি এদের কি অবস্থা করি। আমার আব্বাই আমারে লেখাপড়া করতে কই পাঠাইবো, এটা আপনাদের কাছ থেকে অনুমতি নিতে হইব। আর আপনি কথাটা কি কইলেন? আপনার বাপে আপনার অনুমতি দিলে আপনি আমার শিক্ষা দিবেন? আপনি একটা বিষয় ভালো করে বুঝালেন, আমি কিন্তু এই গ্রামের আর 8-10টা পোলার মতো না। আমার সাথে আপনি লাগতে আইসেন না। আমার সাথে লাগতে আসলে আপনি কিন্তু একদম ধ্বংস হয়ে যাবেন। দরকার লাগলে আমি আপনাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিব। আমি, তুই এইভাবে কথা কইস না, আল্লাহর দোহাই লাগে। তুই আমার সাথে বাড়িতে চল। চেয়ারম্যান সাহেব, ওরা আপনি মাফ কইরা দেন। ও পোলাপান মানুষ, কিছু বুঝতে পারে নাই। আমি বাড়িতে নিয়া ওরা সব বুঝাই কইমু। আর আপনার সাথে যে ব্যবহার করছে মোটেও ঠিক করে নাই। আমি ওর পক্ষ হইয়া আপনার কাছে মাফ চাইতেছি, আপনি মাফ করে দেন। আমি চল, বাড়িতে চল। তোর পোলায় মনে হয় ভুলা গেছে কোন জায়গায় দাঁড়ায় কথা বলতেছে। আমি যদি ইচ্ছা করি ওরে মাইরা মাটিতে পুঁতে ফেলতে পারি। চেয়ারম্যান সাহেব, আমি কইলাম না, ও পোলাপান মানুষ, ও বুঝতে পারতেছে না। আমি এখন এই মুহূর্তে এইখান থেকে ওরে বাড়িতে নিয়ে আসুন। আব্বা, আমি বুঝতে পারতাছি না তুমি এত ভয় পায় পেয়ে কথা বলতেছো কেন? তুমি আর আমি খালি এখান থেকে চলে যাবো এখন? তোমার লগে এতগুলা মানুষ যে বাইন্দা থইল, হ্যাগর কি হবো? হ্যাগর থুয়ে যাবো? আমি তো খুব ভালো করে জানি এই মানুষগুলার কারো কোনো অপরাধ নাই। এই চেয়ারম্যান তার ক্ষমতার জোর দেখানোর জন্য এই নিরপরাধ লোকগুলার এখানে বাইন্দা থইছে। চেয়ারম্যান সাহেব, আপনি গ্রামের মানুষজনদের উপরে এতদিন অনেক অন্যায় করছেন, অত্যাচার করছেন। আমি বাইসা থাকতে আমার চোখের সামনে আপনি আর কোনো অন্যায় করতে পারবেন না। আমি এখন এই মুহূর্তে লোকগুলার দড়ি খুললে এখান থেকে নিয়ে যাবো। আমি দেখি আমার গাড়ি আটকায়। আপনারা এইভাবে আর কতদিন এরকম অন্যায় সহ্য করবেন? আমার কোন তো এতগুলা মানুষ,
আপনারা সবাই মিলে যদি অন্যায়ের প্রতিবাদ করাটা শুরু করে দিতেন, তাহলে আজকের দিনে আইসা এত বড় জুলুম আপনাদের সাথে হয়? তুই তো এত বছর গ্রামে ছিলি না, এই গ্রামের কোনো আও তুই জানোস না। চেয়ারম্যানের মুখের শেষ কত হয়েছে কথা, চেয়ারম্যানের বিরুদ্ধে কেউ যদি কোনো উল্টা পাল্টা কথা কয় তবে প্রথম তার দুনিয়া থেকে শেষ করে দেয়। দেখো বাবা, চেয়ারম্যানের চোখে চোখ রেখে কথা বলা যেখানে অন্যায়, সেখানে আমি যদি তার বিরুদ্ধে প্রতিবাদ করতে যাই তাহলে আমারও তো শেষ করবই, আমার পরিবারের সবারই শেষ করে দিব। চাচা যান, এই যে ভয়টা আপনার মনের ভিতরে, এই ভয়ের কারণে এত বছর পরেও আপনারা এরকম অন্যায়ের প্রতিবাদ করতে পারতেছেন না। আর ওই যে চেয়ারম্যান, সে ঠিক এই জিনিসটাই চায়, নানান রকম আকাশ কুকাশ কইরা সে আপনাদের মনের ভিতরে ভয় ঢুকাই দিছে। কেন জানেন? যেন কোনোদিন কোনোভাবে আপনারা তার কথার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করার সাহসটাই করতে না পারেন। কিন্তু এখন দিন বদলে গেছে, আমি আছি আপনাদের পাশে। আপনারা খালি একবার সবাই একসাথে হইয়া চেয়ারম্যানের চোখে চোখ রাইখা একবার তার বিরুদ্ধে প্রতিবাদ করে দেখেন, আমি কথা দিতাছি ওই চেয়ারম্যান নিজে ভয় পেয়ে যাইব। তুমি দয়া করে এখানে চুপ করো। এই যে গ্রামের মানুষ গিলান তাগো মাথা গিলা তুমি বুদ্ধি দিয়ে নষ্ট করো না। চেয়ারম্যান যদি একবার জানতে পারে যে এই গ্রামের মানুষ রে তুমি বৈঠক বসাইয়া তারপরে তাগো বুদ্ধি দিছ, তবে তোমার এই প্রথম এই দুনিয়া থেকে শেষ করে দিব, মাইরা পালাইব। আমি তো এগুলোর ভয় পাই না আব্বা, আমি খালি একটা জিনিসই শিখছি, অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুইজনই সমান অপরাধী। ওই চেয়ারম্যান আপনাদের সাথে দিনের পর দিন অন্যায় করতেছে, আর আপনারা সবাই চোখ বুইজা মুখ বুইজা ওই অন্যায় আপনারা মাইনা নিতেছেন। তাহলে কি আপনারা অপরাধী হইতেছেন না? আপনারা খালি নিজের বিবেকটারে একবার জাগান, নিজেদেরকে একবার প্রশ্ন করে দেখেন তো, ওই চেয়ারম্যান তো 1 লাখটা মানুষ, আর আপনারা কতগুলা মানুষ। আপনারা সবাই মিলা ওই চেয়ারম্যানের বিরুদ্ধে যদি দাঁড়ান, তাহলে সে কি পারবে আপনাদের সামনে টিকতে? তুমি ঠিক বলছো বাবা, চেয়ারম্যান একা মানুষ হইয়া আমরা সবাই ভয় দিতেছি, আর আমরা সবাই মিলা একা চেয়ারম্যানের ভয় দিতে পারতেছি না। আপনি একদম ঠিক কইছেন চাচা। আপনারা সবাই আমার ওয়াদা করেন, কালকে থেকে আপনারা কেউ কোনো কিছুতে ভয় পাবেন না। যেখানে অন্যায় দেখবেন, অপরাধ দেখবেন, আপনারা সবাই সাথে সাথে ওরা প্রতিবাদ করবেন। একবার যখন আপনারা প্রতিবাদটা করা শুরু করে দিবেন না, দেখবেন মনের ভেতর থেকে, বুকের ভেতর থেকে ভয় ডর সবকিছু বের হয়ে যাবে। যখন আপনাদের কাজে লাগবে আমারে ডাকবেন, লাগলে কালকা থেকে আমি আপনাদের সাথে কাজে যাবো। আমি দেখি সে আর কি কি অন্যায় আপনাদের সাথে করতে পারে। অনেক রাইট হয়েছে, আপনারা সবাই বাড়িতে যান। আল্লাহ ভরসা, আমরা এটার একটা বিহিত করে স্যার। বাবা তুমি তো সাবধানে থাকো। জি স্যার। আসো সবাই। আব্বা মখন পড়াশোনা। আরে বাপরে, খেতে তো আজকে ভালোই লোক হয়েছে। হ্যাঁ, ভালোই তো কাজ চলতেছে। আরে 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 আরে, কি আজকে দেখি আমাদের খেতে শিক্ষিত কামলাটুকু আসছে। হ্যাঁ এই আমার পাড়া না খুব ব্যথা করতেছে, কারে দিয়ে টিপাই বলতো? আহা ম্যাডাম, এত টেনশন করতেছেন কেন? ওই যে শিক্ষিত কামলা আছে না, ওরে দিয়া যদি হাত পা টিপান তাহলে খুব আরাম লাগবো। এই এদিকে আয়। আহা, শিক্ষিত কামলা তো কামলা দিচ্ছে, দিক না, ওরে এখানেই ভালো লাগতেছে। এই এই বুড়া, আয় তুই, তুই আইসা আমার পাড়া টিপ। ম্যাম সাহেব, আমার কাজ হলো খেতে খাবারের কাজ করা, এখানে আমি ভালো আছি, আপনার পা আমি টিপতে পারবো না। এই তোর সাহস তো কম না, তুই আমার মেম সাহেবের মুখে মুখে তর্ক করতেছস না, বলে দিছস তোরা সব করে হলি কি আমাকে মেম সাহেবের কামলা। হ্যাঁ যদি তো করে এনে হুইতে কয় তোরা হবি, বইতে কইলে ববি, হাসতে কইলে হাসবি, এত কথা কস কেন? আয় হাত পা টিপাতে। করলে তো পারবো না। ম্যাম সাহেব, আপনি এটা কি কইতেছেন? আমরা হইছে কামলা মানুষ, ক্ষেত খামারে কাজ করবো। আপনার বাপে তো আমাকে রাখছে কাজ করুন লাইগা এই ক্ষেত খামারের মধ্যে। আমরা তো আপনাকে বাড়ির ওই গোলাম না যে আমরা আপনাকে পাও টিপমু, আমরা পারবো না। এই কি রে, তোদের তো দেখি ভালোই মুখ ফুটছে। হ্যাঁ, তোদের মুখটা কেন ফুটছে আমি খুব ভালো মতোই বুঝতে পারতেছি। এই শিক্ষিত কামলা না, এই শিক্ষিত কামলা তোদের মাথাগুলো এইভাবে চিবায় চিবায় খাইতেছে। কি রে, এখনো দাঁড়ায় আছিস কেন? আয় পাটা টিপ বুড়া। পাংখা গজাইছে না, খুব পাংখা গজাইছে। এই পাংখা কি করে ছাটাই করতে হয় সেটা আমিও খুব ভালো করে জানি। এই ওকে ধরে নিয়ে আয়।
ওকে ধরে নিয়ে আয়, ওর বিচার আমি আমার বাপের সামনে করব। আর কেউ যদি বাধা দেস, কালকে থেকে আমার বাবার খেতে কাজ করা বন্ধ। তোরা ভুলে যাইস না, আমার বাপের জমিতে কাজ করে তোদের পেটে খাবার জোটে। আর আমি যদি সেই কাজ বন্ধ করে দিই না, তোদের না খেয়ে মরতে হবে। তুই দাঁড়ায় আসিস কেন? যা ধরে নিয়ে আয়। কেউ ঠেকাবি? পারলে ঠেকা, নিয়ে আয়। আপনারা একটা মানুষ একটা কথাও বললেন না। আপনাদের চোখের সামনে থেকে আপনাদের সাথে মানুষটা ধরে নিয়ে গেল, আপনাদের মুখ দিয়ে একটা শব্দ বাড়িল না। আপনারা কি মনে করছেন আজকে তো রহিম চাচারে নিছে, আমরা তো নেই না, এটা ভাবছেন না? আজকে আপনাদের সামনে থেকে রহিম চাচারে নিয়ে গেছে, কালকে আপনারই নিব, এরপর দিন আপনারই নিব, এরপর দিন আপনারই নিব, এইভাবে সবাই নিয়ে যাব। এই অত্যাচার, এই অবিচার জীবনও কোনদিন থাকবো না যদি না আপনারা প্রতিবাদ না করেন। এখনই সময় আপনাদেরকে প্রতিবাদ করতে হইব। আপনারা যদি আওয়াজ তুলেন, তাহলে ওই জমিদারের বাচ্চার জীবনে কোনোদিন আপনাদের সাথে কোনো অন্যায় করার সাহস পাইব না। আর যদি চুপ করে থাকেন, তাহলে সারাটা জীবনে জমিদার গোলামি করে গাড়িতে হইব। তখন আপনারা কি করবেন চিন্তা করেন। সব কিরে ছোট লোকের বাচ্চা, দেখছস তোরে মারতে মারতে আমার হাতটাই ব্যথা হয়ে গেছে, কিন্তু একটা ছোট লোকের বাচ্চা তোরে বাঁচাইতে আসে নাই। আরে আসবেও না রে, আসবেও না। খুব তো মুখের মধ্যে খই ফুটছিল না? হ্যাঁ, কই গেল খই? হ্যাঁ, ওই চাষার পোলার কথায় তুই আমার মুখে মুখে তর্ক করছিস না? হ্যাঁ, আমার মুখে মুখে তর্ক করছিলি। এখন দেখ কেউ আসে কিনা তোরে বাঁচাইতে। বাবা তুমিই বলো, এই ছোট লোকের বাচ্চারা আমি কি করব, তুমিই বলো। সাহেব, বুঝতে পারছি আপনি হরান হয়ে গেছেন, আপনার আর পিরানোর দরকার নাই, বাকি কাজটা আমি করি। অনেকদিন ধরে আমার হাত পিছ করতে। মিলন, খবরদার কইতাছি, চাচার গায়ে তুই আরেকবার হাত তুলবি না। চেয়ারম্যান সাহেব, আপনার এই পালা কুত্তা আমার চাচার গায়ে যদি একটা ফুলের টুকাও দিছে, আমি কিন্তু ভুইলা যাবো আপনি গ্রামের চেয়ারম্যান। আপনার এই কুত্তাটা সামলান। কি করলি তুই? তোর এত বড় সাহস, তুই আমার কাছে এসে আমার হুমকি দিতেছস। আমি কিন্তু তোর জিব্বা টাইনা কাটতে ফেলবো। কি করলেন চেয়ারম্যান সাহেব? জিভটা কেটে দিবেন? আপনি কয়জনের জিভটা কাটবেন? আপনার বিরুদ্ধে কথা কইলে যদি জিভটা কেটে দেন, শয়ে শয়ে মানুষ আপনার বিরুদ্ধে কথা কইব। বাবা দেখছো, সবগুলো ছোট লোকের বাচ্চা এসে তোমার মুখের উপর প্রশ্ন ছুড়ে মারতেছে। কত বড় সাহস! তুমি খালি একবার আমাকে অনুমতি দাও, সবগুলোর দেখো আমি কি অবস্থা করি। সে নিজের বাপের লগে থাইকা থেকে আপনি এগুলাই শিখছেন খালি? আপনি তো লেখাপড়া করে কোনো লাভ হয় নাই, আপনি মানুষই হইতে পারেন নাই, মানুষের প্রতি কোনো মায়া নাই, মহব্বত নাই, কিচ্ছু নাই। একটা কথা আপনি মনে রাখেন, গরিবের কোনো সহায় সম্বল নাই, এই কারণে গরিব কিন্তু মরতে ভয় পায় না। চেয়ারম্যান সাহেব, আপনি বহু বছর পর্যন্ত এই গ্রামের সহজ সরল মানুষগুলারে ডর দেখায়া, ভয় দেখায়া অনেক অত্যাচার করছেন, অন্যায় করছেন। আজকা থেকে না এই মানুষগুলার ভেতর থেকে ডর ভয় কিন্তু বাড়িয়ে গেছে। আর জানেন তো, একবার ডর ভয় বাড়িয়ে গেলে কি হয়? মানুষ কিন্তু তখন আর কোনো বাধা মানে না। ও আচ্ছা, আমি তাহলে বুঝতে পারছি তুই হলি আসল কালপিট। তোর আশকারাতে ওরা এই জায়গায় এসে আমার মুখের উপর কথা বলতেছে। আরে ওরা তো জানে না তুই যদি না থাকস অগ অবস্থাটা কি হইব। আপনি ঠিকই কইছেন, আমি না থাকলে গ্রামবাসীর কি হইব সেটা বোঝানোর জন্য ওদেরকে সাথে করে নিয়ে আজকে আপনার বাড়িতে আমি আসছি। ওরা যেন অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারে, প্রতিবাদ করতে পারে, আপনার বিরুদ্ধে দাঁড়ায় যেন কথা বলতে পারে, সেই জন্যই আজকে ওরা আমার সাথে এই বাড়িতে আসছে। এই মানুষগুলো শিখা গেছে নিজের অধিকার কিভাবে আদায় করতে হয়, অন্যায়ের প্রতিবাদ কিভাবে করতে হয়, এটা এই লোকগুলা শিখা গেছে। আপনি যদি আর কোনোদিন অন্যায়ভাবে এই লোকগুলোর উপরে আঘাত করেন, তাহলে আপনি কিন্তু প্রস্তুত থাকেন, এই লোকগুলো কিন্তু আপনার উপর আঘাত করবো। আমি ঠিক কথাই কইছে।
এরপরে যদি কোনোদিন আমগো উপরে কোনো অত্যাচার করেন আমরা মুখ বোঝা সহ্য করুম না, প্রতিবাদ করু। চেয়ারম্যান সাহেব, আপনার আর একটা কথা কইতেছি, এই যে আপনার পালা কুত্তাগুলা আছে না, এই কুত্তাগুলানে যদি আর কোনোদিন চোখ টাঙ্গায় কথা কয়, তবে এই চোখগুলো না তাই না তুই লাফালাইনু। আপনি এখন আপনার মেয়ের এখন ওর সাইডা দিত। তোকে এত বড় সাহস, তোরা আমার চেয়ারম্যানের সাথে বেয়াদবি করতেছ, তোকে কলিজা তাই না চিরা বলবো আমি। মিলন থাম, অগ যাইতে দে। কিন্তু বাবা, আম্মা যান, কুল, মাথাটা ঠান্ডা করেন, ওদের যাইতে দেন। বাবা, আপনার অসংখ্য ধন্যবাদ চেয়ারম্যান সাহেব। আপনি যে এত দ্রুত বুঝা ফেলবেন এটা তো আমিও আন্দাজ করতে পারি নাই। বুঝা গেল আপনার মাথায় আসলে বুদ্ধি আছে। যে বুদ্ধিটা আপনার মাথায় আছে এটা যত্ন করে রাইখা দেন, খুব দ্রুত এই বুদ্ধি আপনার কাজে লাগবে। ম্যাম সাহেব, আজকে যে ভুলটা আপনি করলেন না, ভবিষ্যতে কিন্তু এই ভুলটা আবার করেন না, ভয়াবহ পরিণাম হইব আপনি। কালকে সকাল থেকে এই সব চাষার বাচ্চার আমার জমিতে কাজ করার বন্ধ। দেখবো ওদের পেটে ভাত করতে গেছে। আমাজন চলো। এই তোমার কথা হইন না চেয়ারম্যান লগে পাঙ্গা লইলাম, কাল কাতন যদি চেয়ারম্যান কাজ কাম না দেয় আঙ্গুর তো না খাই মরতে হইব। এই কি কমি এরা তোমরা? ও তো ঠিক কথাই কইছে। আমরা এতদিন চেয়ারম্যানের বাড়িতে কাজ করছি, কামলা দিছি, ক্ষেত খামারে আমগো কাজের লেগে নিছে। আমরা চেয়ারম্যানের সাথে যেই রকমের খারাপ ব্যবহার করছি, চেয়ারম্যান তো এখন আমগো কাজে নিব না। আর যদি কাজে না নেয় তোমরা আপনারা খামু কি, টাকা পয়সা পামু কই? আপনারা সবাই এত সহজে হার মেনে নিলেন? এতদিন তো আপনারা আরেকজনের পায়ের উপর ভর করে দাঁড়াইছিলেন, এখন থেকে আপনারা নিজেদের পায়ে দাঁড়াবেন। আপনারা চেয়ারম্যানের জমিতে গিয়ে কামলা দিচ্ছেন না, আজকের পর থেকে আপনারা নিজেদের জমিতে ফসল ফলাইবেন। বাড়ির মধ্যে হাঁস মুরগি গরু ছাগল এগুলো লালন পালন করবেন, বাড়ির উঠানের মধ্যে শাকসবজি চাষ করবেন। আরে সবাই বুঝলাম, সব ঠিক আছে, মুখে যত কওয়া সহজ, কাজ কিন্তু করাটা এত সহজ না। আমরা যে কাজ করবো টাকা পয়সা লাগবো না? নিজের ক্ষেত খামার গরু বাছুর ছাগল এগুলো পালতেও তো টাকা পয়সা লাগবো, কিন্তু আমরা টাকা পাবো কই? আমি বুঝতেছি আপনাদের বিষয়টা, আমি জানি আপনাদের কাছে টাকা পয়সা নাই, নিজেকে একটা কিছু কেমনে করবেন, কিন্তু আমার কথাটা বিশ্বাস করেন, এতগুলা মানুষ যখন একসাথে একতাবদ্ধ হয়ে থাকে না, তখন টাকা পয়সা কোনো বিষয় না। ঢাকা শহরে আমি অনেকগুলো এনজিও চিনি যারা টাকা পয়সা দিয়ে আমাদের মতো মানুষজনদেরকে সাহায্য সহযোগিতা করবে। শুধু টাকা পয়সা না, তারা আর অনেক কিছু আমাদেরকে দিবে। আপনারা যদি চান আমি আজকে তাদেরকে ফোন দিব, ফোন দিয়ে তাদেরকে গ্রামে নিয়ে আসবো। আপনারা খালি মনের মধ্যে সাহসটা রাখেন, আপনারা মনের মধ্যে বলটা রাখেন যে অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হইব, একলগে থাকতে হইব। বাবারে তুই তো এতদিন গ্রামে ছিলি না, চেয়ারম্যান মুখ দিয়া যা কয় সেইটাই কইরা সারে। তুই একা মানুষ, তুই কয়জনকে সাহায্য করবি? আব্বা, আমি একলা কি জন্য যাবো সাহায্য করতে? এই যে এতগুলা মানুষ এখানে উপস্থিত, আমরা সবাই মিল্লা একজন আরেকজনের সাহায্য করবো, সহযোগিতা করবো। একটা বিষয় আপনি কেন বুঝতেছেন না আব্বা, অন্যায়ের প্রতিবাদ যদি না করেন তাহলে অন্যায় জীবনেও বন্ধ হইব না। যত সময় যাইব অন্যায়ের মাত্রা দিনকে দিন খালি বাড়তেই থাকবো। আজকে আমি অন্যায়ের প্রতিবাদ করছি, আপনারা খালি আমার পাশে থাকেন, কালকে দেখবেন আরেকজন প্রতিবাদ করব, এরপর আরেকজন প্রতিবাদ করব। এই প্রতিবাদের জোয়ার একবার শুরু হয়ে গেলে অন্যায় জীবনে আর মাথা ছাড়া দিতে পারবো না। সবই বুঝলাম, চেয়ারম্যানের সাথে পাঙ্গা নিতে গেলে আমাদের মাঝে থেকে এমন এক লোক দরকার যার ক্ষমতা চেয়ারম্যানের সমান। তুমি ঠিক কইছো, আমাদের মধ্যে থেকে কেউ যদি চেয়ারম্যান হইতে পারে সেই পারবো চেয়ারম্যানের সাথে লড়তে। আমাদের মধ্যে থেকে কেরা চেয়ারম্যান হইব? কারণ তোমার পোলাই হইব আমাদের আগামী চেয়ারম্যান। এই আমার ফলে চেয়ারম্যান হইব কি লিগা? চেয়ারম্যানের তো অন্য মানুষ দাঁড় করাও, আমার ফলে চেয়ারম্যান দাঁড়াইব না কেন? আপনার পোলা চেয়ারম্যান হইতে পারবে না কেন? আপনার পোলার জন্য আমরা চেয়ারম্যানের সাথে পাঙ্গা লড়লাম, এখন চেয়ারম্যান করতে হলে আপনার পোলারই করতে হইব। আব্বা, কারো না কারো তো সাহস করে আগে আসতে হইব। এখানকার মানুষজন যে কথাগুলো বলছে ওনারা ঠিক কথাই বলছে, দায়িত্ব নেওয়ার সাহসটা তো কারো না কাউরে করতে হইব।
আজকে না হয় আমি সাহস করে দায়িত্বটা নিলাম, আপনারা খালি আমার পাশে থাকেন, আমি যেটা যেটা করতে বলি আপনারা কইরেন। বাবা, বাবা আমি বেরোবো, কিছু টাকা দাও তো। চেয়ারম্যান সাহেব সর্বনাশ হয়ে গেছে। কার সর্বনাশ হয়েছে? আরে আপনার সর্বনাশ হয়ে গেছে। এই গ্রামের লোকজন আপনার প্রতিদ্বন্দ্বী হিসাবে নতুন নেতা দাঁড় করাইতেছে। এই, তোমার কি মাথা ঠিক আছে? এই গ্রামের কার এত বড় সাহস যে আমার বাবার বিরুদ্ধে যে নির্বাচনে দাঁড়াবে? তুমি ভুল শুনে আসছো। না না ম্যাডাম, আমি ভুল শুনি নাই। হাটে বাজারে দোকানের লোকজন বলা বলি করতেছে ওই যে চাকর বা আবির আছে না, ওরা নাকি চেয়ারম্যান নিতে দাঁড় করাবে। আর গ্রামের লোকজন এবার নির্বাচনে নাকি আবির রে ভোট দিয়ে চেয়ারম্যান বানাবে। ওই ছোট লোকের বাচ্চার এত বড় সাহস আমার বাবার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াবে? ওকে তো আজকে আমি মেরেই ফেলবো। চলো। মামুনি, তুমি তো রাগ করতেছো কি জন্য? আরে চাকরের বাচ্চা নির্বাচনের স্বাদ জাগছে, নির্বাচন করতে দাও না। আমিও দেখতে চাই জনগণরে কিভাবে ভোটটা দেয়। বাবা তুমি এসব কি বলতেছো? ওই চাকরের বাচ্চার এত বড় সাহস তোমার বিরুদ্ধে যে নির্বাচনে দাঁড়াবে, আর তুমি সেটা বসে বসে দেখবা? বাবা আমার মাথাটা গরম হয়ে যেতেছে। তুমি খালি একবার আমাকে যাইতে দাও। ওই চাকরের বাচ্চার আমি এমন অবস্থা করব, ওর নির্বাচনের ভূত আমি ওর মাথা থেকে নামাই ছাড়বো। তুমি কি করে ভাবলা, মানে তুমি কি করে ভাবলা যে আমি চাকরের বাচ্চারে এমনি এমনি ছেড়ে দিব, ওরা নির্বাচন করতে দিব? আরে মনোনয়ন পত্র জমা দেওয়ার আগেই তো ওরা আমি শেষ করে দিব। ও তো রাজনীতির মাঠের খেলা জানে না। খেলতে যখন নামছে তাহলে রাজনীতির খেলা তোর দেখতেই হইব। কিন্তু গ্রামবাসী কি করবে বাবা? গ্রামবাসী তো ছোট লোকের বাচ্চাটাকেই সাপোর্ট করবে। ওই গ্রামবাসীর যতদিন পর্যন্ত পেটে ভাত থাকবে ওর সাপোর্ট করবে, যখন পেটে টান পড়বে ঠিক আমার পায়ের নিচে এসে পড়বে। তুমি এটা নিয়ে ভেবো না, বিষয়টা আমি দেখছি। ঠিক আছে থাকো, আমি একটু গ্রাম থেকে ঘুরে আসি। ওই মামুনি, তুই একা যাস নি, মিলনকে নিয়ে যা। মিলন ওর সাথে যা। আম কাজ সব শেষ করে বাজারে গিয়ে কিন্তু সবাই নিয়ে বসতে দেরি করলে। আপনার সমস্যা কি? আপনি আমার রাস্তা আটকালেন কেন? শুনলাম তুই নাকি চেয়ারম্যান হবি, তাই হবু চেয়ারম্যানকে একটু দেখতে আসছি। তো চেয়ারম্যানের এই অবস্থা কেন? মাথায় গামছা, হাতে কোদাল, পরনে লুঙ্গি, এগুলো তো চাষাদের থাকে। আমি তো এখনো চেয়ারম্যান হই নাই। আমার বাপ কৃষি কাজ করে, আমি কৃষকের ছেলে, চাষার ছেলে ছিলাম, চাষার ছেলে এখনো আছি। আর চেয়ারম্যান হওয়ার পরে হাতে কোদাল নেওয়া যাব না, গামছা পরা যাব না, লুঙ্গি পরা যাব না, এমন তো কোনো কথা নাই। আমি চেয়ারম্যান হইতে চাই গ্রামের মানুষের উন্নয়ন করার জন্য। তাদের জন্য প্রয়োজন হলে হাতে কোদাল নিব, লাগলে আরও কোনো কিছু নিব। তাদের দরকারে আমি রাস্তাঘাট বানাবো, তাদের দরকারে আমি মাটিতে নামবো, মাটি কাটবো প্রয়োজন হইলে। কোনো সমস্যা তো নেই। বুঝলি, লোকে ঠিকই বলে কয়লা ধুইলে কখনো ময়লা যায় না। আর এসব ছোট লোক ফকিন্নিরা চাঁদে গেলেও হাতে কোদাল থাকবে। এই তো তুই বুঝছস, কিন্তু এই ছোট লোকের বাচ্চাটা বুঝলো না। আচ্ছা তোর এত বড় সাহস, তুই আমার বাবার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াবি? হ্যাঁ, তোর একটা বারের জন্য কলিজাটা কাঁপলো না, ভয় করলো না? আরে চেয়ারম্যান হতে গেলে না যোগ্যতা লাগে। তোর কি যোগ্যতা আছে চেয়ারম্যান হওয়ার মতন? যোগ্যতা? কোন যোগ্যতার কথা বলতেছেন আপনি? আপনার বাবার মতো গ্রামের মানুষজনের উপরে অত্যাচার করতে হবে, ওই যোগ্যতা? নাকি আপনার বাবা যে অবৈধভাবে গ্রামের মানুষের ভিটা মাটি, এমনকি গরু ছাগল হাঁস মুরগি পর্যন্ত দখল করে, ওই যোগ্যতার কথা বলতেছেন? এই তুই কিন্তু আমাকে ম্যাডামের অপমান করতেছস। চেয়ারম্যান সাহেব যদি জানতে পারে তোর এমন অবস্থা করব, তুই গ্রামের মানুষের সামনে আর মুখ দেখাইতে পারবি না। ভালো তো সূর্যের থেকে বেশি গরম। আপনার মতো বড় লোকের মাইয়ারা পারেন তো একটাই, কথায় না পারলে মানুষের গলাটা চিপ্পা ধরতে চান, যেন কথাই বলতে না পারে। আমি কিন্তু আপনারা আগেই বলছিলাম, আমি ভয় পাওয়ার ছেলে না। যদি পারেন নির্বাচনে জিতা দেখান, তারপরে যা খুশি বলেন, তখন আপনার কথা শুনবো। ঠিক আছে, তোর সাথে আমার নির্বাচনের মাঠেই দেখা হবে। নির্বাচনের দিন আমার বাবার গলায় থাকবে ফুলের মালা, আর
তোর গলায় থাকবে জুতার মালা। আচ্ছা, ওটা তো সময় বইলা দিব ফুলের মালা কার গলায় থাকবো। আপনার একটা কথা আমি শেষবারের মতো বলে দিতেছি, আজকাই শেষ। আপনি ভবিষ্যতের কোনোদিন এইভাবে আমার রাস্তা আটকে দাঁড়াবেন না। যদি দাঁড়ান, আমি কিন্তু ভুইলা যাব আপনি রানিং চেয়ারম্যানের মাইয়া। চল। আরে যা যা, আর এমনটা যেন না হয় যে নির্বাচনের আগেই নির্বাচনের মাঠ থেকে প্রার্থী উঠাও। চল। আবির, বাবা আবির, এটা জলদি আসো তো। আচ্ছা, আপনার এত রাইতে কোনো সমস্যা হয়েছে নাকি? বাবা, তোমার লোক একটা বিষয় পরামর্শ করতে আইছে। আসলে এই চেয়ারম্যানের সাথে লাগালেই করটা অনেক ভুল হয়ে গেছে। আমরা তো কিছুতে চেয়ারম্যানের সাথে পারতেছি না। আপনি তো অস্থির হয়েছেন কেন? কি হয়েছে আমার খুইলা কোন? আজকে সকালে গেছিলাম ক্ষেতের ফসলে কাজ করতে, যাই দেখি কি চেয়ারম্যানের মাইয়া পানির পাম্প বন্ধ করে দিছে। সারা মাঠ শুকায় চচির হয়ে গেছে। কেন চেয়ারম্যানের মাইয়া আমগোর পানির পাম্প কি জন্য বন্ধ করব? এটা কি তার বাপের সম্পত্তি নাকি? গ্রামবাসীর সবার জন্য, সবাই যেন ঠিক মতো চাষবাস করতে পারে সেই জন্য সরকারিভাবে পাম্প বসানো হয়েছে। সেই পাম্প বন্ধ করার কে? আপনি তার কোনো কিছু বলেন নাই? তুমি তো চেয়ারম্যানের মাইয়ারা চিনো। আমি তার কিছু কইতে গেছিলাম, আমার যাতা অপমান করছে। আর বেশি কিছু কইলে সবার সামনে তো আমার বাইরে দিত। বাবারে, চেয়ারম্যান মানে খুব খারাপ। আর তুই রাগের বশবত হইয়া চেয়ারম্যানের সাথে খারাপ ব্যবহার করছস। এক কাজ কর, আমরা সবাই গিয়া চেয়ারম্যানের কাছে মাপ চাই। এটা আপনি কি করলেন আব্বা? আপনার আমি কতবার করে বলছি, কতবার করে বুঝাইছি, ওই দুর্নীতিবাজ চেয়ারম্যানের কাছে মাথা নত করবেন না, তার কাছে গলার স্বর নরম করে কথা বলবেন না আপনি। আমরা কেন মাফ চামু? এখানে অন্যায় যদি কেউ করে থাকে তাহলে করছে ওই চেয়ারম্যান। মাফ যদি কাউরে চাইতে হয় তাহলে ওই চেয়ারম্যান মাফ চাইবে আমাদের কাছে। বাবারি, তুই বুঝতেছস না কে? এই যে চেয়ারম্যানের মাইয়াই গিয়া পাম্পটা আমগো বন্ধ করে দিছে, আমগো কি আর সাধ্য আছে চেয়ারম্যানের অনুমতি ছাড়া এই পাম্পটা চালু করা? কেন সাধ্য নাই কেন? ওই পানির পাম্পের উপরে আমগোর গ্রামবাসীর প্রত্যেকের অধিকার আছে। আমরা আমগোর অধিকার আদায় করে নিব। আমরা কালকে যাবো চেয়ারম্যানের বাড়িতে, আপনি করে সবাই লয়ে যাবো। আমি গিয়ে দেখি ওই চেয়ারম্যান আমগোর পাওনা পানি কেমনে না দিয়া পারে। আপনারা সবাই বাড়িতে যান, অনেক রাইত হয়েছে, গিয়া ঘুমান। কালকে খুব ভোরবেলা উঠে চলে আসবেন, সবাই সাথে করে নিয়ে আসবেন। আমরা সবাই মিলে চেয়ারম্যানের বাড়িতে যাবো। ঠিক আছে? যান। ঠিক আছে বাবা, চলো আব্বা, গিয়ে ঘুমাই। কালকে চেয়ারম্যানের বাড়িতে যাইতে হইব। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আরে কই আপনি? কি ব্যাপার? সবাই মিলে হুট করে আমার কাছে আসার কারণটা কি? কি ব্যাপার ওইটা আপনার মায়েরা জিজ্ঞেস করেন। আপনার মায়া সবকিছু খুলে বলবো আপনারে। হেই, তো সাহস তো কম না? হ্যাঁ, তুই বাবাকে বলছিস আমাকে প্রশ্ন করতে? আমি তোর প্রশ্নের উত্তর দিতে বাধ্য না। অবশ্যই বাধ্য। আপনারা জনগণের সেবা করার জন্য ক্ষমতায় বসছেন, অথচ কথার উত্তর দিবেন না। বাবা, তুমি এই ছোট লোকের বাচ্চাটাকে এমন শাস্তি দাও যেন আমাদের বাড়িতে এসে উচ্চস্বরে কথা বলতে সাহস না পায়। মামনি, তুমি রাগ করতেছো কেন? ওরা ছোট লোক, ছোট জাত, কখন কি বলতে হবে না বলতে হবে সেটা জানে না। আচ্ছা, কি জন্য নষ্ট বলো, আমি সমাধান করে দিতেছি। চেয়ারম্যান সাহেব, আপনার এই মাইয়া আমগোর ক্ষেতের মধ্যে যে পানি দেয় মোটরটা, ওই মোটর বন্ধ করে দিছে। আমাদের কাউরে কোনো কিছু না জানায় সে কাজটা করছে। রহিম চাচা এটার প্রতিবাদ করছিল। এইটার প্রতিবাদ সে করার কারণে আপনার মাই এরকম একটা মুরব্বী মানুষের সাথে যা তা দুর্ব্যবহার করছে। এখন এই পানি ছাড়া আমরা কি খেতে চাষবাস করতে পারবো? খেতের মধ্যে ফসল লাগাইছি, ফসল তো নষ্ট হয়ে যেতেছে। আপনি তাড়াতাড়ি মোটরটা ছাড়ার ব্যবস্থা করে দেন। ও, এই বিষয়? আরে আমিই তো বলছি আমার মেয়ের পানির পাম্প বন্ধ করতে। কেন বলছি জানোস? কারণ তোরা তো আমার চেয়ারম্যান হিসেবে মানুষ না। আমারও যেহেতু চেয়ারম্যান হিসেবে তোরা মানুষ না, তাহলে আমার দেওয়ার সুযোগ সুবিধা তোরা কেন ভোগ করবি? এখন থেকে এক বেলা পানি ছাড়া হবে। ওই পানি দিয়া তোদের সব কাজ ছাড়তে হবে। এটা আপনি কেমন কথা বলেন চেয়ারম্যান সাহেব? আপনি একবেলা পানি দিবেন মানে? আমগোর এতগুলো জমির মধ্যে ফসল লাগাই রাখছি, এখন পানির দরকার।
আপনি একবেলা পানি দিলে কি আমরা এতগুলা ক্ষেতের মধ্যে পানি দিয়ে পুষাইতে পারবো? আমার ফসল তো সব নষ্ট হয়ে যাবো। আরে আমি তো এইটাই চাই, তোদের সব ফসল নষ্ট হয়ে যাক। ফসল নষ্ট হয়ে গেলে আবার হুড় হুড় করে আমার কাছে আসবি। আর তোদের সবাইরে বলতেছি, যতদিন পর্যন্ত এই চাকরের বাচ্চার কথা শুনবি ততদিন পর্যন্ত তোদের উপর অত্যাচার চলতে থাকবে। চেয়ারম্যান সাহেব, আপনি আবারও গ্রামের এই সহজ সরল মানুষগুলার হুমকি দিয়া তাদেরকে আপনি দলে টানতে চাইতেছেন? আপনি কেমনি করতেছেন এই অন্যায়গুলো দিনের পর দিন? এই অন্যায়গুলো করার সময় কি আপনার লজ্জা করে না? নাকি অন্যায় করতে 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 এটা আপনার রক্তের লগে মিশে গেছে? তুই যাই বলস না কেন, আমার কিচ্ছু যায় আসে না। আমার বিরুদ্ধে নির্বাচনে যায় তুই অনেক বড় ভুল করছস। আরে ভুলের খেসারত দিব পুরো গ্রামবাসী। আজকে তো শুধুমাত্র পানি বন্ধ করছি, কালকা দেখ আরো কত কিছু। চেয়ারম্যান সাহেব, আপনি এই ধরনের অন্যায় আমাদের সাথে করতে পারেন না। অবশ্যই পারি, কারণ আমি এখানকার চেয়ারম্যান। আমি যতদিন চেয়ারম্যান আছি আমার যা খুশি আমি তাই করবো। তোমার পোলা যখন চেয়ারম্যান হইব সারাদিন পানি দেখ, আমার কোনো আপত্তি নাই। কিন্তু এখন আমার কোনো কাজে যেন তোমার পোলায় বাধা না হয়ে আসে। বুঝছি চেয়ারম্যান সাহেব, আমরা বুঝতে পারছি। আপনি আর আপনার এই মাইয়া মিল্লা যা মনে চায় আপনারা করেন, কিন্তু আপনি যদি ভাইবা থাকেন আপনার কথা শুই না, আপনার এসব কাজ কাম দেখা আমি ভয় পামু, তাহলে আপনি ভুল জগতে বাস করতেছেন। আপনি কোনোভাবে আমার এই নির্বাচন থেকে সরায় রাখতে পারবেন না। এই নির্বাচন আমি করবই। এই নির্বাচন বন্ধ করার জন্য আপনার যা মন চায় আপনি করতে পারেন, আমি মুঠো পিছপা হব না। আপনি মনে রাখেন কথাটা, নিয়তি সবসময় সত্যর পক্ষে থাকে। চলেন আপনারা সবাই। মা চল চল ঘরে চল। সেলিম, আপনি এই বাড়িতে এত রাতে আপনি এই বাড়িতে কেন আসছেন? সেলিম, তোর পোলার কথা শোন। যার বাড়িতে সারা জীবন চাকরগিরি কইরা খাইতে আসলি, পোলা মানুষ করলি, সেই পোলা জিজ্ঞাসা করে আমি তোর বাড়িতে। আরে আমার যে পাপ পড়ছে তোর বাড়িতে, এইটাই তো তোর সৌভাগ্য। তোর পোলারে কিছু কবি না? চেয়ারম্যান সাহেব, আপনি ওর কথায় কিছু মনে করেন না। হ্যাঁ, আপনি তো আমাগো বাড়িতে কোনোদিন আসেন নাই, আজকে আসছেন, হুট করে চলে আসছেন তো, আর ও দেখে আপনার অবাক হয়ে গেছে, যার জন্য আপনি কিছু মনে করেন না। আসেন বসেন। দেখ, আমি তোর বাড়িতে বসতে আসি নাই, তোরে সরাসরি কয়টা কথা বলতে আসছি। তোর পোলারে ক নির্বাচন থেকে সরে দাঁড়াইতে। সে যদি নির্বাচন করে ব্যাপারটা বেশি একটা ভালো হইব না। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাইতেছি। আপনি আমার বাড়িতে আইসা আমার সামনে দাঁড়ায়া আমার হুমকি দিতেছেন। আপনি কি ভাবছেন রাইতের বেলা চোরের মতো আমার বাড়িতে আইসা আমার বাপের দুইটা কথা কইবেন, তারে হুমকি দিবেন? আমার আব্বা ডরায় যাইবো? সে ডরায়া আমার বলবো নির্বাচন থেকে সইরা দাঁড়াইতে? কোনোদিনও সম্ভব না। আমি আপনার প্রতিদ্বন্দ্বিতা থেকে জীবনও সরে দাঁড়াবো না। এই গ্রামের মানুষজন মিলা আমার দাঁড় করেছে আপনার বিরুদ্ধে নির্বাচন করতে। আমি আপনার বিরুদ্ধে নির্বাচন করব। গ্রামের সবাই মিল্লা আপনার চেয়ারম্যানগিরি আমরা ছুটাই দিব এবার। বুঝতে পারছি, ওই কথায় আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তোরে, তোর অবস্থা হইছে ওই রকম। তুই ওটা ভুলে গেছস আমি মাসুদ খন্দকারকে, রাজনীতির মাঠে সক্রিয় লোক আমি, আর তুই তো চাকরের বাচ্চা, রাজনীতির ব্যাপারে কিছুই বুঝোস না। আরে আমি যদি চাই এই মুহূর্তে তোর বাড়ি ঘর জ্বালায় পুরা ছাই করে দিতে পারি। চেয়ারম্যান সাহেব, এই ওর কথায় আপনি রাগ করবেন না। পোলাপান মানুষ তো বুঝতে পারে নাই কি কইতে কি কই ফেলাইছে। আমি ওরে বুঝাই সবকিছু বলবো না। আব্বা, আমি আপনারে কতবার করে বলছি এই দুর্নীতিবাজ চেয়ারম্যানের সামনে আপনি মাথা নত করবেন না, গলার স্বর নামায় কথা বলবেন না। আপনি বুঝতে পারতেছেন না কেন? এই লোকটা রাতের বেলা করে এখানে আসছে আমাদেরকে ভয় দেখাইতে, ডর দেখাইতে। সে চাইতেছে আমি যেন ভয় পেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াই। এটা তো কোনোদিনও সম্ভব না। একবার যখন আমি সিদ্ধান্ত নিছি আমি নির্বাচন করব, তার মানে নির্বাচন কইরাই ছাড়বো। একমাত্র উপরওয়ালা ছাড়া আমার আর কেউ সরাইতে পারবো না। দেখ, এর আগে আমি তোর অনেকবার সুযোগ দিছি, আজকে আসছে লাস্ট একটা সুযোগ দেওয়ার জন্য। তোর আমি ভালোই ভালোই কইতেছি, তুই নির্বাচন থেকে সইরা দাঁড়া। আর যদি নির্বাচন থেকে সইরা না দাঁড়াস, এর পরিণতি যে কি পরিমাণে ভয়ানক হইব তুই স্বপ্ন কল্পনা করতে পারবি না। চেয়ারম্যান সাহেব, সোজা আঙ্গুলে ঘি উঠবো না,
চলেন আমাদের নতুন পথ অবলম্বন করতে হইব। আপনার লেঙ্গুর ছাড়া কুত্তারা কিন্তু ঠিকই বুঝতে পারছে আমারে ভয় ডর দেখায় যে কোনো কাজ হবে না, সে ভালো মতো বুঝা ফেলছে। তার উপদেশটা শোনেন, অন্য পন্থা অবলম্বন করেন, দেখেন কোনো কিছু করতে পারেন কিনা। কিন্তু এই রাতের বেলা আপনি যে আমার বাড়িতে আসছেন, আমার বাড়ির উঠানে আপনি দাঁড়াইছেন, আপনার পায়ের স্পর্শ লাগছে আমার বাড়ির মাটিতে, এই বাড়ির মাটি ধুলাবালি সব কিছু অপবিত্র হয়ে গেছে। আমি এটা সহ্য করতে পারতেছি না আব্বা। এই আপনি বাইরন, আপনি এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে যান। অপমান করলি তো আমারে অপমান করলি তো, নিলাম না তোর অপমান। তো তোর একটা কথা কয়ে যাই, এই রাজনীতিবিদদের খেলা তোর মতো আরবিদের বোঝার ক্ষমতা হয় নাই। তোর সাথে দেখা হইব, তোর সাথে অবশ্যই দেখা হইব রাজনীতির মাঠে, তোর সাথে ওইখানে আমার শেষ খেলাটা হইব, কথাটা মনে রাখিস। মিলন চল। আবি চেয়ারম্যান তো খুব খারাপ রে, এটা কি কয়ে গেল? নির্বাচনের দিন দেখা হইব, মাঠে বসবো। আব্বা, ওই দুর্নীতিবাজ লোকটা এই রাতের বেলা আমাদের বাড়িতে আসছে ভয় দেখানোর জন্য, আর আপনি ভয় পাইয়া যাইতেছেন। আপনি ভয় পায়েন না আব্বা, আপনি মনে রাখেন দিন শেষে জয় হয় সবসময় সত্যের। এই গ্রামের সবগুলো মানুষ আমাদের পাশে আছে, আমরা ঠিক, আমরা সত্যের পথে আছি, ইনশাল্লাহ আমাদেরই জয় হবে। আপনি কোনো চিন্তা করেন না, চলেন ঘরে চলেন। আম্মা চলো। করিম চাচা, নির্বাচন তো আইসাই পড়লো। হ্যাঁ, আপনাকে দোয়া আর ভরসায় নির্বাচনে খাড়াইও গেছি। এখন আমারে ভোট তো দিবেনি, ভোটের সাথে আমার জন্য দোয়াও করবেন যেন নির্বাচনে আমি জিততে পারি। ইনশাল্লাহ তুমি কোনো চিন্তা করবা না, আমরা তোমাকে বিপুল ভোটে ভোট দিয়ে ইনশাল্লাহ জয়ী করবো। আরে কি আশ্চর্য ব্যাপার, করিমের কাছে দুইজন চেয়ারম্যান আসছেন ভোট চাওয়ার জন্য। তা করিম, ভোটটা দিবা তো? এই যে চাচা, অন্য কারে ভোট দেওয়ার চিন্তা মাথায় কিন্তু আইনেন না। আমাকে এই গ্রামে চেয়ারম্যান একজন, এই যে ধরেন, অন্য কারে ওই চেয়ারম্যানের চেয়ারে বসানোর চেষ্টাও করেন না, বুঝতে পারছেন? ভোট চাইতে আইসাও তোরা মানুষজনরে হুমকি দিতাছস, আবার ভাবতাছস গ্রামের মানুষজন তোকে আবার ভোটও দিব। ওই দিন আর নাই রে, গ্রামের মানুষজন এখন যারে ভালোবাসে, যারে পছন্দ করে, তারাই ভোট দিব। আবির কিন্তু ঠিকই বলছে, আসলে হুমকি দামকি তো তেমন কিছু না। মানে ও এত বছর আমার সাথে থাকতে থাকতে ওর বয়সটাই এমন হয়ে গেছে, মানে ভালো কথা বলতে গেল মনে হয় যে রাগ করে বলছে, আসলে রাগ করে বলে নাই, ওরে ভালোবাসাই বলছে। আর আরেকটা বিষয় হলো গিয়ে কি, শুকনা মুখে তো আর চিরা ভিজে না, চিরা ভিজাইতে গেলে একটু পানি লাগে। আচ্ছা গত বছর জানি একবারে কত করে দিছিলাম? গতবার তো প্রতি ভোটে 1000 টাকা করে দিয়েছেন। 1000 টাকা না, সমস্যা নাই, এইবার 2000 টাকা করে দিবি, ঠিক আছে? করিম, বুঝতে পারছো তো, কালকে তোমার এই মিলন এসে 2000 টাকা দেওয়া যাইব। তা আবির, বুঝতে পারছো ভোট কেমনে কিনতে হয়? আসলে তুমি বুঝবা কেমনে, তুমি তো চাকরের বাচ্চা, মানে নির্বাচন সম্পর্কে, এই রাজনীতির খেলা সম্পর্কে তোমার তো কোনো ধারণাই নাই। শুধু নির্বাচনে দাঁড়ালেই হয় না, তোমার ভাবা উচিত ছিল নির্বাচনের আগে যে নির্বাচনটা করবা কিনা। দেখ, তুমি তোমার সিদ্ধান্ত নিয়ে নির্বাচনে দাঁড়াই গেছো, দেখো কি হয়। এই চল। চাচা, প্রতি ভোটে মাথা পিছু 2000। করিম চাচা, আপনার সামনে দাঁড়ায়া ভোটের জন্য আপনার কাছে টাকা দিতে চাইলো, আপনি কোনো কথাই কইলেন না। যাই হোক, এটা নিয়ে আমি আপনার কিছুই কমু না। আমি শুধু আপনার একটা কথাই বলতে চাই, আপনার ভোটটা আপনার যারে পছন্দ চিন্তা ভাবনা করে তারে দিয়েন। আজকে আপনি কোনো টাকার বিনিময়ে যদি ভোটটা ওই চেয়ারম্যানের দিয়ে দেন, তাহলে কি হবো জানেন? সারাটা জীবন ওই চেয়ারম্যানের কেনা গোলাম হয়ে থাকবেন আপনি। কারণ আপনি চিন্তা করেন, এই অল্প কয়টা টাকার বিনিময়ে আপনি কি ওই চেয়ারম্যানের গোলামি করবেন, নাকি একজন স্বাধীন মানুষ হিসেবে আপনি সারা জীবন বেঁচে থাকতে চান? আমি গেলাম, ভোটটা আপনার মন মতো দিয়েন, চলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আবির সাহেব, দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন বসুন। না না স্যার, আপনি ব্যস্ত হেন না, বসার দরকার নাই। সারাদিন তো আমরা বসেছিলাম। আসলে আমি ঠিক বুঝতে পারলাম না নির্বাচনের ব্যাপারে কোনো যদি কথা বলার থাকতো, আপনি তো নির্বাচন অফিসে ডাকতে পারতেন। এই অসময়ে বাড়িতে কেন ডাকলেন? আবির সাহেব, আপনি
যথেষ্ট বুদ্ধিমান একজন ছেলে। তাছাড়া আমার কাছে মনে হয় যে আপনাকে একটু কথা বললে আপনি হয়তো পুরোটাই বুঝতে পারবেন। দেখুন, খেলাটা হয় কিন্তু সমানে সমানে। এই ধরুন বাঘ এবং সিংহের লড়াই, কিন্তু সেই খেলাটা যদি বাঘ এবং পিঁপড়ার সাথে হয় তাহলে কিন্তু খেলাটা জমে না, ঠিক কি না? স্যার, মাঝে মধ্যে পিঁপড়ার কামড়ে বিশাল বড় হাতিও কিন্তু নুইয়া পড়ে। সেই জন্য পিঁপড়ার কামড়ে কখন কোথায় কে যে বেদি শুয়া দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া ছুইটা বেড়াইব, এটা কিন্তু আপনি আমি কেউই বলতে পারি না। তার চেয়ে বড় কথা স্যার, পিঁপড়া আর বাঘের মধ্যে প্রতিযোগিতা হবে, সেই প্রতিযোগিতা কে জিতবে না জিতবে সেটা তো আপনার বিষয় না। আপনার কাজ প্রতিযোগিতাটা যেন সুষ্ঠুভাবে হয় সে ব্যবস্থা করা, তারপর প্রতিযোগিতার পরে ফলাফলটা আমাদেরকে জানায় দেওয়া, এতটুকুই তো। দেখছেন অফিসার, কত বড় বেয়াদব! ও নিজেরা অনেক কিছু মনে করে। ওরে ভালো করে বলে দেন যার তার সাথে পাঙ্গা না নিতে। আমার সাথে পাঙ্গা নিয়ে আজ পর্যন্ত কেউ জিতে নাই। আপনার সাথে যদি আজ পর্যন্ত কেউ জিততেই না পারে, তাহলে আপনি তো ভয় পাইতেছেন কেন? হ্যাঁ, আপনি খুব ভালো করে বুঝা গেছেন এই গ্রামের একটা মানুষ আপনাকে পছন্দ করে না, আপনি একটা ভোটও পাইবেন না। এটা বুঝছেন বইলাই ভয় পাইয়া এই বৈঠকের আয়োজন করছেন আপনি। দেখুন আবির সাহেব, আপনার মনে হয় এইভাবে কথা বলাটা ঠিক হচ্ছে না চেয়ারম্যান সাহেবের সঙ্গে। আর তাছাড়া উনি একজন সম্মানিত ব্যক্তি। ওনার বাবা কিন্তু আপনাদের ইউনিয়নে তিনবারের চেয়ারম্যান ছিলেন। আর তাছাড়া উনিও খুব সম্মানিত ব্যক্তি। এইভাবে হয়তো বা কথাটা ঠিক হচ্ছে না। আবির সাহেব, আপনাকে বলছিলাম যে আপনি এই নির্বাচন থেকে সরে যান, আর আপনাদের এলাকার মানুষজনকে বলবেন যে আপনি এবছর নির্বাচনটা করছেন না। স্যার, একটা বিষয় আমি আপনার স্পষ্ট করে বলে দিতেছি, আমি এই নির্বাচনটা করব। এই গ্রামের প্রত্যেকটা মানুষ অনেক আশা করে ভরসা করে আমার নির্বাচনে দাঁড় করাইছে। এই গ্রামের মানুষগুলার ন্যায্য অধিকার আদায়ের জন্য হইলেও আমি নির্বাচন করবই। একমাত্র আল্লাহ ছাড়া এমন কোনো শক্তি নাই যে আমার নির্বাচন থেকে সরাইতে পারে। আমি আপনার যেরকম সুন্দর করে বুঝায় বললাম যে আমার হুমকি ধামকি দিয়া কোনো লাভ নাই, নির্বাচন থেকে আমি সরবো না, এই বিষয়টা আপনি যদি একটু সুন্দর করে আপনার নিজের মুখে বিস্তারিত বর্ণনা করে চেয়ারম্যান সাহেব একটু বুঝায় বলেন, তাহলে খুব ভালো হয় স্যার। দেখুন আবির সাহেব, চেয়ারম্যান সাহেব কিন্তু আপনার জন্য একটা সম্মানীয় রেখেছেন। অবশ্য সম্মানীটা কি চেয়ারম্যান সাহেব আপনি বলুন, আপনি বলুন। আমার তরফ থেকে একটা কথা থাকবে, আমি একটা খালি চেক দিই মরে। ওর যত খুশি ওই জায়গায় লেখা লইতে পারবো। আরে চেয়ারম্যান সাহেব, আপনারা তো আমি বুদ্ধিমান মনে করছিলাম। এতদিনের ঘটনায় আপনার তো এতটুকু বোঝা উচিত ছিল আমি আপনার মতো চেয়ারম্যানের ক্ষমতার লোভে নির্বাচনটা করতেছি না। আমি নির্বাচন করতেছি গ্রামের মানুষের উন্নয়নের জন্য। যে জায়গায় ক্ষমতার লোভই আমার নাই, সেখানে আপনি আছেন আমার টাকার লোভ দেখাইতে। আপনি টাকা আপনার কাছে যত্ন করে রাইখা দেন, সামনে যে দিন আসতেছে না আপনার, এই টাকার খুব দরকার হইব আপনার। আর স্যার, আপনারা তো সরকারে দায়িত্ব দিয়ে এই গ্রামে পাঠাইছে, বিশাল বড় পবিত্র দায়িত্ব। এই গ্রামের যে শত শত মানুষ, এই মানুষগুলা ভবিষ্যতের দায়িত্ব দিয়ে আপনাদের পাঠাইছে। আমগো সবার অনেক আশা ভরসা আপনার উপরে। আপনি অনুগ্রহ করে নির্বাচনটা সুন্দর করে সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে পরিচালনা করবেন, এটাই আমাদের আশা। আমার আর কিছু বলার নাই, নির্বাচনের মাঠে দেখা হবে। জানলাম। দেখছেন অফিসার, বেয়াদবটা কি করলো? আপনি আর আমি এতক্ষণ যে বুঝাইলাম, কোনো দাবি দিল না। এক প্রকারের আমার রাতটা যে দুজন অপমান করে গেল। সি 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 সি। চেয়ারম্যান সাহেব, সোজা আঙুলে যদি ঘি না ওঠে আমি তো আঙুলটা বাঁকা করবই। আপনি কোনো চিন্তা করবেন না, বাড়িতে যান, বাকিটুকু আমি দেখছি। আসলে অফিসার, একটা বিষয় হলো কি, এখন থেকে 1 ঘন্টা পর আমার একজন প্রতিনিধি আপনাদের দেখা করতে হবে। আমি যে উপহারটা পাঠাবো সেই উপহারটা যদি গ্রহণ করে আমি খুবই খুশি হব। আরে না না, এই সমস্ত এখন দরকার নেই। আগে নির্বাচনটা হোক, তারপর আমি আমার সময় মতো করে আপনার সঙ্গে দেখা করে নেব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে উঠি। আচ্ছা চলো।
যেমনি পারস বড় ধরনের একটা গ্যাঞ্জাম বাঁধাবে। কোনো টেনশন করেন না, আমি দেখতেছি বিষয়টা। এই, 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 এত লোক একসাথে ঢোকা যাবে না, অনুমতি নাই। অনুমতি নেই মানে? তগর চেয়ারম্যান তো লোকজন লই যে খারে রইছে, আমরা দেখতাছি আমগরে ভিতরে যেতে বাধা দেস। খবরদার কই দিতেছি, এই ভোট কেন্দ্র কিন্তু তগর বাপের না, যে যারা খুশি ঢুকাবি আর যারা খুশি বাইরে খাড়া করে রাখবি। তুই রাস্তা ছাড়া আমাকে ভিতরে নামো। এই কামলার ঘরে কামলা, গলার আওয়াজ নামায় তারপরে কথা ক। চেয়ারম্যানের অনুমতি নাই, তোকে একসাথে এত লোক ভিতরে ঢুকার যাবে না, বাইরা। আবির বা এক কাজ কর, আমরা তো অনেক লোক একসাথে না গিয়া একজন একজন কইরা যাই। আর এটা তো ভোট কেন্দ্র, এখানে ঝামেলা করে তো লাভ নাই। ভাই মিয়া, তুমি তো ভয় পেতেছো কেন? আজকে নির্বাচনে জিতলে কালকে তুমি হবে চেয়ারম্যানের বাপ। চেয়ারম্যান সাহেব যদি এত লোক নিয়ে ভিতরে যাইতে পারে, আমরা আসলে অসুবিধা কি? এই জোর করে ভিতরে ঢুকবি, আয় দেখি তোকে কত সাহস হয়। সবাই ভিতরে যাও। ব্যাপারটা কি বুঝলাম না। আরে এটা তো একটা ভোট কেন্দ্র নাকি? এখানে তো বিশৃঙ্খলা জায়গা না। ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা করা যাবে না, বুঝতে পারছেন? অফিসার, এই কথাটাই আমার লোক এদেরকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু এরা তো বুঝবো না, এরা তো কামলা চাষা বসা মানুষ। মানে আমি যে চেয়ারম্যান হয়ে যাবো এইটার টের পেয়ে গেছে, এই কারণে এরা এই জায়গায় গ্যাঞ্জাম করতেছে। কেন করতেছে জানেন? যেন নির্বাচনটা বানচাল হয়। এখন আপনিই বলেন। এই মিয়া, আপনি মুখের সামনে এত বড় একটা মিথ্যা কথা কইলেন আমরা বিশৃঙ্খলা করছি? আরে আপনার লোক তো আমগরে ভিতরে ঢুকতে বাধা দিয়েছে, সেই কারণে না এতগুলো গ্যাঞ্জাম তৈরি হইলো। ছি আবির সাহেব, ছি। আপনি তো শিক্ষিত মানুষ, শহরে পড়াশোনা করেছেন, একটা ভোট কেন্দ্রে এসে আপনি বিশৃঙ্খলা করছেন। ছি, আমি কিন্তু এটা আপনার কাছ থেকে আশা করিনি। স্যার আমি মিথ্যা কথা কইতাছি না, এই চেয়ারম্যান। মিথ্যা কথা বলছেন কি সত্যি কথা বলছেন সেটা আমি খুব ভালো করে দেখেছি। এইভাবে বিশৃঙ্খলা করে কিন্তু ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা করা যাবে না। মাথা রাখবেন, এটা ভোট কেন্দ্র। এভাবে বিশৃঙ্খলা করলে কিন্তু ভোট বাতিল করতে বাধ্য হবো। যাই যাও, এগুলোকে সবগুলো বাড়ি করো। কোনো কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, বাড়ি যান না, যান। এই সবগুলোকে বাড়ি করে দাও, সবগুলোকে বাড়ি করে দাও। দেখছেন অফিসার, মানে এখনো নির্বাচন শেষ হলো না, নির্বাচনে পাশ ফেল তো দূরের কথা, গুন্ডা বান্ডা নিয়ে চলতেছে। আপনি যদি সময় মতো না আসতেন আরো তো গ্যাঞ্জাম লাগতো। চেয়ারম্যান সাহেব, আমার কাছে মনে হয় যে আপনি এখানে থাকাটা হয়তো বা ঠিক হবে না, গ্যামজামটা বাড়বে। আপনি একটা কাজ করুন, আপনি যান ভোট কেন্দ্রে যান, ভোটটা দিয়ে চলে যান। আচ্ছা আম্মু চলো। নির্বাচন শেষ হলো, বিকাল পার হলো, এখন রাত হয়ে যেতেছে, এখনো ফলাফলের কোনো খবর নাই। কোনো ঝামেলা হলো নাকি? না না, ঝামেলা করতে হইব। ঝামেলা করার যে লোক, সে লোক তো আমাকে লগে বাইরে খাড়িয়ে রয়েছে। আপনারা একটু ধৈর্য ধরেন, মাথা ঠান্ডা রাখেন। আমার মনে হয় রেজাল্ট আর কিছুক্ষণের মধ্যে দিয়ে দিব। দেখো বাবা, ছোট লোকটা এমন ভাব করতেছে যেন সে চেয়ারম্যান হয়েই গেছে। বাবা, এই ছোট লোকের বাচ্চা যদি চেয়ারম্যান হয় আমি কিন্তু মেনে দিব না, বলে দিলাম। মামনি, তুমি কি করে ভাবলাম যে আমি এই ছোট লোকের বাচ্চাটার চেয়ারম্যান হতে দিন? দেখো না কি হয়। এই তো স্যার চলে আসে। হ্যাঁ স্যার, যাক, আপনাদের দুপক্ষের উপস্থিতিতে একটা কথা বলার আছে, যেটার জন্য আমি এখানে এসেছি। আজকে নির্বাচনী ফলাফলটা আমরা প্রকাশ করতে পারছি না। কেন 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 সম্ভব হবে না? নির্বাচনের ফলাফল দেওয়া সম্ভব হবে না মানে? আপনি এটা কেমন কথা কইলেন? সেই সকাল থেকে আমরা গ্রামের এতগুলা মানুষ মিলা কষ্ট করে ভোট দিলাম। আপনি একবার তাকায় দেখছেন কতগুলা মানুষ এখানে ভিড় জমাইছে? পুরা গ্রামের কতগুলা মানুষ কাজ কাম সব ফালায়া এইখানে নির্বাচনের রেজাল্ট শোনার জন্য দাঁড়ায় রয়েছে। এখন এসে আপনি বলতেছেন রেজাল্ট দিতে পারবেন না? আপনি যদি জানেনই রেজাল্ট দিতে পারবেন না, তাহলে আগে বললেন না কেন আমাদেরকে? মিস্টার আবির সাহেব, একটা বিশেষ কারণে আমরা এখনো পর্যন্ত ভোট গণনা শেষ করতে পারিনি। অর্থাৎ সকালে যে ঘটনাটা আপনারা ঘটিয়েছেন, এরপরে রাতের বেলায় নির্বাচনী ফলাফল দেওয়াটা ঠিক হবে বলে আমরা মনে করছি না। যাই হোক, যেটা আমার বলা সেটা আমি বলতে এসেছি। কাল সকাল 9টায় আপনারা উপজেলা থেকে ফলাফলটা সংগ্রহ করে নেবেন। আর এখন রাত হয়েছে, যে যার বাড়িতে চলে যান, বাড়িতে যান। আচ্ছা, আমি কিচ্ছু বুঝলাম না বা এটা কি হলো? আমি কিছু বুঝলাম না, এটা কি হলো বা? কিরে, এখনো ভোটের রেজাল্টের আশা করস? ভোটের রেজাল্ট আমি বলতাছি, আমি হইলাম তোদের নতুন চেয়ারম্যান। কালকে সকাল 9টার সময় উপজেলা থেকে এই রেজাল্টটাই দিব। যেহেতু আমি তোদের নতুন চেয়ারম্যান, কালকে সকাল 9টায় যেহেতু রেজাল্ট দিব,
রেজাল্ট পাওয়ার পর ঠিক 10টায় আমার জমিতে তোরা সবাই কাজে যাবি। যদি কাজে না যাস তাহলে অবস্থা খারাপ হয়ে যায়। আপনি আবারও আম করে হুমকি দেওয়া কথা কইতাছেন। এখনো তো নির্বাচনের রেজাল্ট বাইরে হয় নাই। রেজাল্ট জানানোর আগে আপনি এত নিশ্চিতভাবে কথাগুলো কেমনে বলতেছেন? বোকা ছেলে, এটা রাজনীতি। এই রাজনীতি বোঝার ক্ষমতা তোদের মতো চাকরদের হয় নাই, কখনো হবেও না। আচ্ছা, তোদের কি মনে হয় শুধু শুধু নির্বাচন অফিসার এই রেজাল্টটা বন্ধ করছে? শুধু শুধু রেজাল্টটা তো পিছায়নি, উপজেলা থেকে আমার নামটাই প্রকাশ করবে, যার কারণে এখান থেকে রেজাল্টটা না দিয়ে উপজেলায় দিবে। আরে তোরা তো চাষা, গরিব, চাকর, তোদের জন্মই হয়েছে আমাদের মতো ক্ষমতাবানদের পায়ের নিচে থাকার জন্য, আমাদের গোলামি করার জন্য। আর তুই আমার প্রতিদ্বন্দ্বী হয়েছিলি, তাই না? তোর বাপ সারাটা জীবন আমার গোলামি করছে, আমার চাকরগিরি করছে, আর তুই কি করছস? পুরা গ্রামবাসীর উস্কানি দিছস আমার বিরুদ্ধে যাওয়ার জন্য, তাই না? কালকা যখন আমার নামটা প্রকাশ পাইবে, আমি চেয়ারম্যান, তারপর দেখবি আমার ক্ষমতাটা। এই পুরা গ্রামের মানুষকে আমি কিভাবে আমার পায়ের নিচে দমায় রাখি।